আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা। পর্বজ। লেখিকা সারা চৌধুরী। পিহু চিৎকার করে জ্ঞান হারিয়ে সাদির বুকে ঢলে পড়ল। সাদিকে ভরকে গেল, তবে মুখ বেয়ে তা প্রকাশ করল না। এক হাত দিয়ে জড়িয়ে নিল নেতিয়ে যাওয়া পিহুকে। লোকটিও ভয় পেয়ে গেল। কিছু জিজ্ঞাসা করতে যেতেই সাদি হাতের ইশারায় থামিয়ে দিল। বেশ কিছুক্ষণ লোকটির সাথে কথা বলে সাদি বাই বলে হ্যান্ডশেক করে বেরিয়ে আসল। লোকটি চলে যেতেই সাদি জড়িয়ে রাখা পিহুর দিকে তাকিয়ে স্মিত হেসে কোলে তুলে নিল পিহুকে। তারপর হাঁটা শুরু করল নিজের গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে পিহুকে ব্যাগ ছিটে শুইয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসল। সাদি ড্রাইভিং সিটে বসে ভিউ মিররে ঘুমন্ত পিহুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে একহাত দিয়ে নিজের সেট করা চুলগুলোর উপর হাত বোলালো। তারপর কপালে আঙুল ঘষতে ঘষতে বীর বীর করে বলে উঠল, এত হালকা কেন, খাই না নাকি? সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করল উদ্দেশ্য বাড়ি। আজ পিহুকে এখানে নিয়ে আসার দুটি কারণ ছিল তার। প্রথমত, পিহু তাকে ভুল বুঝে ঘৃণা করে, এটা সে বুঝতে পারছে। এতে নিজের প্রতি নিজেই লজ্জিত, যেহেতু সাদিও পিহুদের সাথে দেশে ফিরে যাবে। এখানে পিহুকে কোথাও ঘোরানো হয়নি। সাথে পিহুকে নিয়ে শপিং করার কথা বলেছিল আতিয়া বেগম, সেজন্যই মূলত পিহুকে নিয়ে সে বেরিয়েছিল। আরও একটা কারণ আছে যা আপাতত তার মনের মধ্যেই ধামাচাপা রয়েছে। সাদির গাড়ি চলছে জাঁকজমক রাস্তা দিয়ে। আশেপাশের বিশাল বিশাল বিল্ডিংগুলো ভিন্ন ভিন্ন রঙের আলোয় আলোকিত। রাস্তার পাশে ফুটপাতে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ। সবার গায়ে শীতের পোশাক পরিধান করা। কারোর পা থেমে নেই। বারগুলোর বাইরে ফাঁকা, ভিতরে মিউজিক লাইট চলছে। প্রায় ১.৫ ঘন্টা পর সাদি এসে পৌঁছালো নিজের ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি পার্কিং করে পিহুকে কোলে নিয়ে দরজা খুলে সোজা সিঁড়ি বেয়ে পিহুকে নিয়ে উপরে উঠে গেল। পিহুর রুমে যেতে গিয়েও ফিরে আসলো। নিজের রুমে ঢুকে পড়ল। পিহুকে সযত্নে নরম বিছানায় শুইয়ে দিয়ে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নাবিলের সাথে জেরিনের বড় আকারে একটা দ্বন্দ্ব লেগেছে। যদিও জেরিন নিজের দোষ স্বীকার করেছে, তবুও নাবিল প্রচণ্ড রেগে আছে জেরিনের উপর। জেরিন গলা ঝেড়ে মিনমিনিয়ে বলে উঠল, বিশ্বাস কর ভাইয়া, আমি দিতে চাইনি। ইফা আমার পিছনে আঠার মতো লেগেছিল, বিরক্ত হয়ে দিয়েছি তোর নাম্বার। নাবিলের মাথা গরম, রাগ আকাশ ছোঁয়া। নাবিল রেগে কঠিন কণ্ঠে বলে উঠে, আসলে স্টুপিড, তুই কি করেছে জানিস? ও আমার আব্বুর কাছে গিয়ে বলেছে আমি নাকি ওর সাথে ফিজিক্যাল রিলেশনে ছিলাম। আমার আব্বু বিশ্বাস না করলে কেঁদে কুটে ভাসিয়েছে। তারপর আরও বলেছে যেই ও বিয়ে করতে চেয়েছে সেই নাকি আমি ওকে ছেড়ে দিয়েছি। ও ভালো স্টুডেন্ট বলে আমার আম্মু ওর কথা বিশ্বাস করে ফেলেছিল। একটা মেয়ে কত মোটা নির্লজ্জ বেহায়া হলে একদিনের নাম্বার নিয়ে পরের দিন এমন কাজ করে? তুই জানিস কত কষ্ট করে সামলিয়েছি সব। যেই ওকে মেডিকেল করতে বললাম তখন মেয়ে রাজি হলো না। কথাগুলো বলেই রাগে কাঠের দরজায় জোরে পাঞ্চ মারে নাবিল। জেরিন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আসলে কাল রাতে ইফা তাকে কল দিয়েছিল, নাবিল তাকে ব্লক ক্যান দিয়েছে শুনতে। তখন জেরিন ইচ্ছামতো অপমান করে বলে দেয়, সাহস থাকলে নাবিল ভাইকে বিয়ে করে বউ হয়ে দেখাও। আর ইফা এটার সূত্র ধরেই এমন বাজে একটা পরিকল্পনা করেছিল। জেরিন নিচু স্বরে নাবিলকে বলে, আমি সরি ভাইয়া, আমার জন্য এত কিছু হয়ে গেল। আর ইউ ম্যাড, তুই জানিস এতে আমার বা আমার আব্বুর মান সম্মানে কতটুকু আঘাত হানত। সরি ভাইয়া, বাট ইফা কই? ওর ভাই এসে নিয়ে গেছে, মাফ চেয়ে আসলে। ও তো নতুন স্টুডেন্ট, তার উপর ভালো স্টুডেন্ট, তাই ওকে দেশের বাইরে পড়াবে বলে চিন্তা নিয়েছে। আর ও এমন না, শুধু তুই ওকে অপমান করছিলি বলে এমন জঘন্য কাজ করেছে। আমি বুঝতে পারিনি ভাইয়া, আমি ওরে অনেকবার বলেছি পিহু আর তোমার কথা, ওই মেয়ে বিশ্বাস করতো না। আমি কি করব, তাই তো রাগে অপমান করেছি ওরে। আচ্ছা যাই হোক, বাদ দে। পিহুর কোনো খবর জানিস তুই? না ভাইয়া, তবে আন্টির সাথে কথা হয়েছে, কাল রাতে ফোন দিয়েছিলাম। কি বলছে? আন্টি হসপিটালে ছিল, আঙ্কেলের অপারেশন আজ, মানে এখন তো সেখানে রাত। আর অপারেশন হয়ে গেলে সপ্তাহ খানেক পর দেশে ফিরে আসবে। ওহ, কি হলো? মেয়েটাকে আজ কয়েকদিন দেখা হয়নি, কণ্ঠস্বর ও শোনা হয়নি। আচ্ছা চল তোরে বাসায় পৌঁছে দেই। না ভাইয়া, আমি যেতে পারবো। আরে চল। নাবিল জেরিনকে নিয়ে নিজের বাইকের কাছে এসে উঠে বসে। জেরিন ও নাবিলের পিছনে উঠে বসে। নাবিল বাইক স্টার্ট দেই। কলেজ ক্যাম্পাস থেকে বাইক বেরিয়ে রোদজ্জ্বল চকচকে জ্যামে ভরা রাস্তায় চলতে থাকল। রাত 2:20। হসপিটালের কেবিন এ বসে আছে আতিয়া বেগম। সাদি দেখে মাত্র চলে গেল। অপারেশন সাকসেসফুলভাবে হয়েছে। ইলিয়াস চৌধুরীর জ্ঞান ফিরেছে, তবে অক্সিজেন চলছে। প্রায় 3 ঘন্টা আগে তাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তার বলেছে রোগীর পরিবার চাইলে কিছুদিন পর রোগী শারীরিক উন্নতি দেখার পর রোগীকে দেশে নিয়ে যেতে পারে, তবে 2 মাস পর পর এসে চেকআপ করতে হবে।
আতিয়া বেগমের মন উৎফুল্ল, তবে পিহুর কাছে মন পড়ে আছে। সাদি ওয়াশরুম থেকে বেরুতেই বেড সাইড টেবিলে থাকা নিজের লেটেস্ট আইফোন তাকে ভাইব্রেট হতে দেখে কপাল কুঁচকাল। সাদি ফোনটা হাতে নিতেই ফাহাদের নামটা ভেসে উঠল, বিগ কাও লেখাটা। সাদি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফাহাদ বলে উঠল, সাদি, ইয়োর ফাদার্স অপারেশন উইল বি ফিনিশড ইন আ লিটল হোয়াইল। ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার টু হসপিটাল। ওকে, আই এম কামিং। সাদি পিহুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজের রুমের সিসি ক্যামেরাটা পিহুর দিকে করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হসপিটালে তার এখন খুব প্রয়োজন। হসপিটালে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলো। সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগমকে নিয়ে কেবিনে গেল। সেখানে ইলিয়াস চৌধুরীর পাশে তাকে বসিয়ে ডাক্তারদের সাথে অনেকক্ষণ কথা বলে কেবিনে আসলো, হাতে একটা খাবারের প্যাকেট। সাদিয়া আতিয়া বেগমের হাতে খাবারের প্যাকেট দিয়ে খেয়ে নিতে বলে। আতিয়া বেগম সাদির খাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে কিছু না বলে আতিয়া বেগমকে খেয়ে নিতে বলে। ইলিয়াস চৌধুরী জ্ঞান আসলে সাদি চেকআপ করে আতিয়া বেগমের থেকে বিদায় নিয়ে চলে আসে। সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে, কপালে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগল, চলবে, আজকের পর্ব কেমন হয়েছে বলে যাও, আশা করি ভালো লাগবে।